তাহলে আজকে তোমাদের একটি প্রমাণ দেখাবো, আর তা হলো প্রমাণ করো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=nh/2π। আমরা জানি যে বুরের পরমাণুর কক্ষপথের দ্বিতীয় স্বীকার্য ছিল সেটা যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। আর সেই মতবাদটা হলো কি, কোন একটি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে আবর্তনরত কোন একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=nh/2π। তাহলে আমরা এই যে এখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=nh/2π এটা কিভাবে আসছে আমরা আজকে সেটাই প্রমাণ করব। তাহলে আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমরা একটি ধরে নিলাম একটা ইলেকট্রন একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ দিয়ে ইলেকট্রনকে কেন্দ্র করে এভাবে তরঙ্গ আকারে ঘুরছে। তাহলে ইলেকট্রন একটি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে যে কমপক্ষে যে তরঙ্গ এই যে এভাবে ইলেকট্রন যে তরঙ্গ আকারে ঘুরছে সেখানে কতটি তরঙ্গ সম্পন্ন হবে তা হলো যে কক্ষপথে যে পরিধিতে যে কমপক্ষে একটি তরঙ্গ সম্পন্ন হবে এমন কক্ষপথ দিয়ে ইলেকট্রন আবর্তন করবে। তাহলে আমরা এটা একটা পরমাণু ধরে নিই, একটা ইলেকট্রন কক্ষপথ দিয়ে তরঙ্গ আকারে আবর্তন করছে, আর আমরা ধরে নিই এখানে তরঙ্গের সংখ্যা n সংখ্যক। তাহলে এই কথাটা এখানে আমরা লিখে নিব যে একটি ইলেকট্রন সেই বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে যে বৃত্তাকার কক্ষপথের পরিধিতে কমপক্ষে একটি তরঙ্গ সম্পন্ন হয়, কমপক্ষে। তা আমরা ধরে নেই n সংখ্যক তরঙ্গ সম্পন্ন হয় এমন একটি বৃত্তাকার পরিধি হিসেবে একটি ইলেকট্রন আবর্তন করছে, যে ইলেকট্রনের বেগ হবে b। সুতরাং তাহলে আমরা যদি এখানে লিখি যে মনে করি n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তাকার পরিধিতে একটি ইলেকট্রন আবর্তন করছে। এরকম ধরে মনে করি n সংখ্যক তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন আবর্তন করছে। তাহলে n সংখ্যক, তাহলে আমরা যদি এখানে তরঙ্গ সংখ্যা যদি n সংখ্যক ধরে নিই, তাহলে এখানে আমরা ধরে নেব তাহলে একটি এখানে আর বৃত্তের পরিধি তো আমাদের জানা আছে, বৃত্তের পরিধি হলো 2πr। তাহলে 2πr পরিধিতে n সংখ্যক তরঙ্গ সম্পন্ন হয়েছে। এখন তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা যদি ল্যামডা ধরে নিই, তাহলে এখানে আমরা দেখতে পাই সুতরাং এখানে আমরা লিখব যে n ল্যামডা = 2πr। এখানে ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, আর হলো কক্ষপথের ব্যাসার্ধ, আর 2πr সে বৃত্তাকার কক্ষপথের পরিধি। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য যদি n সংখ্যক মানে n ল্যামডা, এখানে যতটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়েছে এরকম
তাহলে এন ল্যামডা সমান হলো 2 পাই আর। তো এটা আমরা সমীকরণ 1 ধরে নিই। আমরা জানি আরেকটি সূত্র আছে আমাদের, যে ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এখানে নিউ ইকুয়াল টু, এই ক্ষেত্রে যেহেতু নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে এখানে আমাদের এরিয়াটা হবে যে অর্থাৎ ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এটা সমীকরণ 2। আমরা উপরে একটু মুছে ফেলবো, তাহলে আমরা এদিকটা মুছে ফেললাম। এখানে ই ইকুয়াল টু ই মানে শক্তির সমীকরণ, এখানে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা সমীকরণ 2, এবং আইনস্টাইনের যে ভর শক্তির সমীকরণ আছে ই ইকুয়াল টু আমরা জানি এম সি স্কয়ার, এর সমীকরণ 3। আমাদের এই 3টা সমীকরণ লাগবে। এই ক্ষেত্রে আমাদের এইখানে যে আছে, এখানে এইচ আমরা এগুলোর পরিচয় যদি দেই, তাহলে সি, এখানে সি হলো আলোর বেগ, এইচ প্লাঙ্কের ধ্রুবক, এম ইলেকট্রনের ভর, আর ল্যামডা তো কথা আগে বললাম ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, আর আর হলো কক্ষপথের ব্যাসার্ধ। এখন আমরা 2 নং এবং 1 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণে আমরা দেখছি এখানে এইচসি, এখানে এই যে 2 নং সমীকরণে ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এটা শক্তি সমীকরণ। আবার 3 নং সমীকরণ আমরা দেখি যে ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এটা 3 নং সমীকরণ। সুতরাং এখানে আমরা 2 ও 3 নং সমীকরণ হতে পাই। তাহলে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এমসি স্কয়ার, বা এখানে যে আমরা সি সি কেটে নিই, তাহলে এখানে আসবে উপরে এইচ সি বাই এখানে ল্যামডা ইকুয়াল টু এম সি, বা আমরা তো সুতরাং এখানে আমরা ল্যামডার মানটা যদি নেই, সুতরাং ল্যামডা ইকুয়াল টু এখানে এমসিটা নিচে চলে আসবে, অর্থাৎ এরকম এইচ বাই এমসি, এটা সমীকরণ 4। এবার আমরা যে ল্যামডার যে মানটা আছে 2 পাই আর, এখানে এই ল্যামডার মানটা আমরা এই 1 নং সমীকরণে এই ল্যামডার মানটা আমরা এখানে বসাবো। এই 1 নং সমীকরণ হতে পাই, অথবা 1 নং সমীকরণে ল্যামডা ইজ ইকুয়াল টু মান বসিয়ে পাই। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ ছিল n ল্যামডা, তাহলে n ইন্টু ওই ল্যামডার জায়গায় আমরা বসাবো এটা এইচ এমসি ইকুয়াল টু 2 পাই আর, বা আমরা যদি এখানে যে NH বা আমরা এটা একটু আর গুণ করে নিই, তাহলে এখানে হবে কি যে NH ইকুয়াল টু এখানে কি আসতেছে আমাদের যে 2 পাই আর এমসি, বা আমরা যদি এখানে যে 2 পাইটাকে যদি আমরা এটা এখানে নিয়ে আসে, তাহলে এখানে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের দেখা যাবে কি যে এম সি আর ইকুয়াল টু আমরা এই অংশটাকে এটা নিচে নিয়ে আসলে তাহলে এন এইচ বাই 2 পাই, এটা সমীকরণ 5। এখানে সি হলো আলোর বেগ,
তো কক্ষপথে যদি ইলেকট্রন ঘুরতেছে তাহলে ইলেকট্রনের বেগকে আমরা যদি বি ধরে নিই এবং ইলেকট্রনের বেগটা সি অর্থাৎ আলোর বেগের কাছাকাছি, তাহলে এখানে ইলেকট্রনের বেগ আলোর বেগের কাছাকাছি বলে এখানে যে আলোর বেগ সি এর পরিবর্তে আমরা ইলেকট্রনের বেগ বিটা লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব, যেহেতু এই কথাটা লিখব, যেহেতু ইলেকট্রনের বেগ আলোর বেগের কাছাকাছি, সুতরাং আমরা এখানে লিখব সি ইকুয়াল টু বি। তাহলে আমাদের সমীকরণ দাঁড়াচ্ছে কি, যে 5 নং সমীকরণটা কি দাঁড়ায়, সুতরাং আমরা এখানে লিখতে পারি, এখানে এই যে সি এর পরিবর্তে এখানে আমরা বি বসিয়ে দিব, অর্থাৎ এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। এই হলো আমাদের যে বুরের সমীকরণের বা বুরের শিখার যে দ্বিতীয় যে তত্ত্বটা ছিল, দ্বিতীয় যে মতবাদ ছিল, যে নির্দিষ্ট কোন একটি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান নির্দিষ্ট এবং তা h/2 পাইয়ের অখণ্ড সংখ্যার গুণিতক, অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই। তাহলে আমরা এভাবে প্রমাণ করব, যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এভাবে এই চিত্রটি এভাবে আমরা প্রমাণ করে দিব যে mvr = nh/2 পাই। এবং এটি পরবর্তীতে আমাদের অনেক সমীকরণ প্রণয়নের ক্ষেত্রে, শক্তির সমীকরণ, ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ, ইলেকট্রনের এই যে বেগ নির্ণয়, বেগের সমীকরণের ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা অনেক কাজে লাগে। তাহলে আমরা এখন দেখব যে কোন একটি নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ প্রথম কক্ষপথে এই যে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, দ্বিতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের কৌণিক ভরবেগের মান কত, তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনগুলো আছে তাদের কৌণিক ভরবেগের মান কত। যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি P1 = এখানে আমরা যদি n ধরি তাহলে এখানে 1 × h/2 পাই, এখানে n = 1। আমাদের এটা লাগতেছে না এখন এই মুহূর্তে, মুছে ফেলব। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, যে h/2 পাই। এভাবে আমরা যদি দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মাপ, কৌণিক ভরবেগ যদি আমরা ধরি p, তাহলে এখানে কত হবে, এখানে এদিকটা n = কত 2, অর্থাৎ এখানে এটা হচ্ছে n হলো শক্তি স্তরের সংখ্যা বোঝায়। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে n = 2। তাহলে আমাদের সূত্র হলো nh/2 পাই। তাহলে 2 × h/2 পাই, 2 কাটা কি এখানে আমাদের থাকে h/পাই, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এভাবে আমরা যদি তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করি P3, তাহলে বাড়বে 3 × h/2 পাই, যেহেতু এখানে n = এখানে যেহেতু n = 3, তাহলে এখানে আমাদের দাঁড়ায় 3h/2 পাই। এখন আমরা যদি তুলনা করি যে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের মধ্যে তুলনা করি, তাহলে আমরা কিভাবে দেখব, যে P1/P2 = P1 কত h/2 পাই, এখানে আমরা বসাবো h/2 পাই। আর দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ P2 এর মান কত, h/পাই। সুতরাং P1/P2 = কত আসে, আমরা যদি এভাবে করে নিই তাহলে এখানে h/2 পাই, এটা উল্টাই দিলে π/h, তাহলে কাটা যায়, কাটা গিয়ে এখানে কত আসে, হাফ। অর্থাৎ এখানে আমরা যদি মান বসাই দিই তাহলে কত আসে, যে অর্থাৎ P1/P2 = কত আসছে, হাফ বা
আমরা এই পাশে যদি নেই, এটা যে আর গুণ করি বা আমরা যদি P2 এর মানটা বের করি, তাহলে P2 এখানে এভাবে যাবে, তাহলে অর্থাৎ P2 = 2 × P1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ আছে, এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের কে 2 দ্বারা গুণ দিলে তোমার দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ P2 এর মান বের হয়। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় শক্তি স্তরে যে কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানের দ্বিগুণ। এইভাবে আমরা যদি প্রথম শক্তি স্তরে এবং তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এভাবে যে P1/P3 এখানে h/2π 3h/2π। সুতরাং এখানে আমরা পাবো যে P3 = 3 × P1। যখন আমরা এভাবে কাটাকাটি করবো, এটা কাটা যাবে, এখানে h কাটা যাবে, তখন উল্টে তখন আমরা সেটা পাবো। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের 3 গুণ। যদি এভাবে আমরা এই যে অনুরূপভাবে যদি আমরা চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগও বের করি, তাহলে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের 4 গুণ। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত পেয়ে যাই যে কোনো শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি আমরা বের করি, তাহলে আমরা প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগকে ওই শক্তি স্তর দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাব। যেমন আমরা যদি চাই যে তৃতীয় শক্তি স্তরে এখানে n = কত, যে শক্তি স্তরের সংখ্যা n = 3, তাহলে এখানে আমরা পেয়ে যাব যে চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে 4 × P1, অর্থাৎ প্রথম শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগের 4 গুণ। এভাবে আমরা এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজে আমরা করতে পারি। তাহলে আমরা পরবর্তীতে দেখব যে কোনো শক্তি স্তর দিয়ে আবর্তনরত কোনো একটি ইলেকট্রনের যে শক্তি স্তর দিয়ে আবর্তন করতেছে সেই শক্তি স্তরের কক্ষপথের ব্যাসার্ধ এবং সেই শক্তি কক্ষ ব্যাসার্ধের সমীকরণ, বেগের সমীকরণ, কোনো একটি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে ইলেকট্রন যে আবর্তন করে ওই আবর্তনের যে একটা বেগ আছে ওই বেগের সমীকরণ বের করবে। এবং ইলেকট্রন আমরা জানি একটি নির্দিষ্ট শক্তি স্তর দিয়ে ইলেকট্রন আবর্তন করলে ওই শক্তি স্তরে আবর্তন করার জন্য ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন। এই শক্তির সমীকরণটা আমরা কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। এই জন্য আমরা একটি পরমাণু, এখানে আমরা একটি পরমাণুর একটি চিত্র এঁকে নিলাম যার নিউক্লিয়াস, আর এইটা হলো আমাদের কক্ষপথ নির্দিষ্ট। আমরা যেই কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, ওই কক্ষপথের ব্যাসার্ধ আমরা ধরে নিই আর। ওই কক্ষপথ দিয়ে যে ইলেকট্রনটা আবর্তনরত অবস্থায় আছে, ওই ইলেকট্রনের কেন্দ্রমুখী একটি বল আছে, একটা বহির্মুখী একটি বহির্মুখী একটি বল আছে। আমরা কেন্দ্রমুখী বলটা নির্ণয় করছি, এখানে দিয়েছি, নির্ণয় করে আমরা এখানে দিলাম, আর কেন্দ্র বহির্মুখী বলটা আমরা এখানে দিলাম। তাহলে আমরা যদি লিখি, ধরা যাক H মানে হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণু পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ হলো ZE। এখানে Z হলো পারমাণবিক সংখ্যা, E হলো ইলেকট্রনের চার্জ। এখন যদি হাইড্রোজেন পরমাণু হয় তাহলে Z = 1, যদি এখানে সোডিয়াম পরমাণু হয় তাহলে এখানে Z = 11, যদি পটাশিয়াম পরমাণু হয় তাহলে এখানে Z = 19, আর E হলো ইলেকট্রনের চার্জ। তাহলে এটা আমরা পরে লিখব। তাহলে ইলেকট্রনের আরো মনে করি
আরো মনে করি ইলেকট্রনটি বি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথ দিয়ে আবর্তন করছে। কক্ষপথ দিয়ে আবর্তন করছে। তাহলে এখানে আমরা যে নিউক্লিয়াস এবং ইলেকট্রন, নিউক্লিয়াসের চার্জ আছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটি আমাদের কি কুলম্ব, যেটা হচ্ছে কুলম্বের আকর্ষণ, কুলম্ব বল আছে, সেটা আমরা আগে বের করব। কুলম্ব বলটা হলো, তাহলে কুলম্বের সূত্র অনুযায়ী আমরা একটা আকর্ষণ বল বের করি, তাহলে সেটা হবে কি, এই যে কুলম্বের সূত্র অনুসারে বল ইকুয়াল টু এখানে জেড ই ইন্টু ই, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ এবং ইলেকট্রনের চার্জ, আর নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব হলো আর, তাহলে স্কোয়ার। তাহলে এখানে আমাদের দাঁড়াবে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এটি হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল। তাহলে সমীকরণ ধরি আমরা, এরপরে আবার কেন্দ্র বিমুখী বলটা আবার ধরে নেই। আবার এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, সূত্র অনুসারে কেন্দ্রমুখী বল সমান হচ্ছে এত, আর কেন্দ্র বিমুখী বল সমান হলো mv স্কয়ার বাই আর। তাহলে আমরা দুটি বল যেহেতু পরস্পর সমান, এখানে বোরের মত তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে কি বলছেন, বোরের শিক্ষার্যের মধ্যে কি বলছেন, রাদারফোর্ডের শিক্ষার্য আছে যে যখন কোনো একটি ইলেকট্রন যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ দিয়ে আবর্তন করে, তখন ওই ইলেকট্রনের যে কেন্দ্র বহির্মুখী বল এবং কেন্দ্রমুখী বল পরস্পর সমান ও বিপরীত। তাহলে আমরা এখানে লিখতে পাই, তাহলে দুটি বল পরস্পর যদি সমান হয়, তাহলে কেবল নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরবে। সুতরাং সেই অনুযায়ী আমরা পাই কি, যে কেন্দ্রমুখী বল দুইটাই, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীত, যেটা নাকি রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা পাই। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা কি পাই, তাহলে কেন্দ্রমুখী বল এখানে যে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু, আর কেন্দ্র বিমুখী বল হলো এম বি স্কোয়ার বাই আর। বা আমরা যদি এখান থেকে যদি আমরা এই যে বি স্কোয়ারের মানটা যদি আমরা বের করে নিই, তাহলে সুতরাং কি হবে, সুতরাং বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এখানে আর এ কাটা যাবে, আর এমটা চলে আসবে নিচে এবং একটি আর এখানে থাকবে। তাহলে আমাদের এখানে কত আসে, জেড স্কোয়ার বাই এম আর, সমীকরণ 1। তাহলে আমরা এই সমীকরণটা এখানে আমরা পাইলাম। তারপর আমরা পরবর্তীতে দেখি এটা আমরা মুছে ফেলি। বোরের শিক্ষার্য মতে আবার আমরা জানি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বিজ্ঞানী বোরের শিক্ষার্য মতে আমরা জানি এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই
2 পাই। বা আমরা যদি এখান থেকে বি এর মানটা যদি বের করি, তাহলে বি ইকুয়াল টু এখানে এম বি আর নিচে চলে যাবে, অর্থাৎ এন এইচ বাই 2 পাই এম আর। বা আমরা যদি এটাকে বর্গ করি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এটাকে বর্গ করলে কত পাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এখানে লিখব উভয় পক্ষকে বর্গ করে। তাহলে এটা আমরা ধরে একটি সমীকরণ ধরে নিই, 2 নং সমীকরণ। এবার আমরা বি স্কোয়ার ইকুয়াল টু এখানে পাইলাম এত, আবার আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু পাইলাম কি জেড স্কোয়ার বাই এম আর। এবার 1 নং এবং 2 নং সমীকরণ হতে আমরা পাই, তাহলে এই পক্ষ অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণের ডান পক্ষ সমান। সুতরাং এখানে আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই সুতরাং 1 নং ও 2 নং সমীকরণ মধ্যে 1 নং 2 নং সমীকরণ মধ্যে আমরা কি লিখি, জেড স্কোয়ার বাই এম আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। বা এখানে আমরা যদি এম 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 আর, এখানে এই যে আছে এম আর, এখানে এম 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 এ কাটে ফেলি এবং আর আরেও কাটে ফেলি, আর এখানে থাকে কি জেড ই, তাহলে এই আরটা আর এর মান যদি আমরা বের করে ফেলি এখানে, তাহলে এখানে আসে কত জেড স্কোয়ার ইকুয়াল টু এম আর তো কেটে ফেললাম, উপরে থাকে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার আর থাকে এখানে এম আর। সুতরাং আমরা আরটা যদি বের করে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের দ্বারাই এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার, আর এখানে জেডটা তো চলে যাবে এম, তাহলে এখানে আসবে কত যে জেড এম, এমটা আগে দিয়ে দিই, পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এটাই হলো আমাদের কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই এম জেড স্কোয়ার। তাহলে এখানে এম হলো ইলেকট্রনের ভর, জেড হলো পরমাণুর পারমাণবিক সংখ্যা, ই ইলেকট্রনের চার্জ, এন হলো কক্ষপথের সংখ্যা। যদি প্রথম কক্ষপথ তাহলে n equal to 1, দ্বিতীয় কক্ষপথ হলে এখানে n equal to 2, তৃতীয় কক্ষপথ হলে এখানে n equal to 3, আর h হলো প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের একটি নির্দিষ্ট মান আছে। এই সমীকরণ দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করতে পারি। এরপর আমরা দেখব কক্ষপথের ইলেকট্রনের, যে কোনো কক্ষপথে ইলেকট্রনের শক্তি সমীকরণ। মনে করি কোনো পরমাণুর এনতম শক্তি স্তরের বা কক্ষপথের শক্তি স্তরের ইলেকট্রনের শক্তি En। সুতরাং En ইকুয়াল টু, তাহলে আমরা জানি শক্তি মানে যে কোনো শক্তি, যদি আমরা মোট শক্তি বলি আমরা জানি কি স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি। তাহলে এখানেও স্থিতিশক্তি প্লাস ইলেকট্রনের গতিশক্তি।
ইকুয়াল টু ইলেকট্রনের স্থিতিশক্তি আমাদের জানা আছে মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস আর গতিশক্তি আমাদের জানা আছে হাফ এম বি স্কোয়ার, বা মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস এখানে আমরা আমাদের যে হাফ এম বি স্কোয়ার, এই বি স্কোয়ারের যে মানটা আছে এখানে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু আমাদের জানা আছে, যেহেতু এর আগের সমীকরণে আমরা দেখছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই এম আর, এই মানটা ছিল এখানে। এই বি স্কোয়ার জায়গায় আমরা এই মানটাই বসিয়ে দেব। তাহলে এখানে আমরা বসাবো কি, যে এম আর জেড স্কোয়ার। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায়, দেখা যায় মাইনাস জেড আর প্লাস এখানে হলো হাফ, এই এম এম যদি আমরা কেটে ফেলি তাহলে এখানে কত হয়, হাফ ইন্টু জেড স্কোয়ার আর আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে এখানে আমাদের থাকে কত, হাফ, এখানে তো মাইনাস জেড স্কোয়ার বাই আর, এখানে হচ্ছে হাফ ইন্টু জেড স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে যদি অর্ধেক চলে যায় তাহলে আরও থাকে অর্ধেক হাফ জেড স্কোয়ার বাই আর। পরবর্তীতে এখানে আমাদের আর এর যে আমরা একটু আগে যে আর এর মানটা বের করলাম, এই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। আর তাহলে আমাদের এখানে শক্তি ই এন ইকুয়াল টু, বা ই এন ইকুয়াল টু এখানে আমাদের হাফ 2 ইন্টু এখানে হলো জেড স্কোয়ার, আর এখানে আর এর মানটা আমরা এখানে কত পাইছিলাম, যে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, এই ছিল আমাদের আর এর মান। এখন আমরা ক্যালকুলেশন করে নিই ই এন ইকুয়াল টু কত আসে। তাহলে আমরা এটিকে যদি আমরা উল্টে ফেলি, যে হাফ ইন্টু এখানে জেড স্কোয়ার ইন্টু আমরা এটা ঘুরিয়ে ফেলবো, তাহলে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, নিচে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, বা এখানে ই এন ইকুয়াল টু কত আসে। তাহলে আমরা যদি এখন কেটে ফেলি তাহলে 2 কেটে ফেলে এখানে 2, এখানে 2 হবে, আর এখানে জেডে গুণ করলে জেড স্কোয়ার, আর এখানে স্কোয়ার, আর এখানে স্কোয়ার ই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের আসবে সমীকরণটা আসে মাইনাস, আর এখানে নিচে আসবে কত, তাহলে এখানে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, আর নিচে এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটাই হলো আমাদের যে কোনো শক্তি স্তরে বা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের শক্তির সমীকরণ, অর্থাৎ ওই শক্তি স্তরে দিয়ে যে ইলেকট্রন যে আবর্তন করতেছে, ওই ইলেকট্রনে কী শক্তি নিয়ে আবর্তন করতেছে, সেই শক্তির সমীকরণটা আমরা এই সূত্র দিয়ে বের করে নেব। এখানে যদি আমাদের এম এর মান বসিয়ে দিই, জেটের মান বসিয়ে দিই, ই এর মান যদি আমরা বসিয়ে দিই, এন কক্ষপথের সংখ্যা, এই ছিল প্লাঙ্কের ধ্রুবকের মান আমরা বসিয়ে দিলে আমরা সহজেই যে কোনো এনতম শক্তি স্তরে ইলেকট্রনের কি শক্তির মান আমরা নির্ণয় করতে, ইলেকট্রনের গতিবেগ নির্ণয়। তাহলে বোরের মতবাদ অনুযায়ী বোরের মতবাদ অনুসারে আমরা জানি বোরের দ্বিতীয় মতবাদে এখানে লেখা আছে যে ইলেকট্রনের যে কোনো শক্তি স্তরের ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, বা এখান থেকে যদি আমরা আর এর মানটা নির্ণয় করি তাহলে এখানে আসবে এন এইচ বাই 2 পাই এম আর। এটাকে আমরা যদি সমীকরণ 1 ধরে নিই, আমরা জানি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটা আমরা জানি যে আমরা এর আগে নির্ণয় করছি, আমরা জানি এনতম কক্ষপথে ব্যাসার্ধ আর হলে আর ইকুয়াল টু
n স্কোয়ার h স্কোয়ার 4 পাই m পাই স্কোয়ার mz স্কোয়ার। একটা সমীকরণ 2 নং সমীকরণ হিসেবে যদি আমরা নিই, তাহলে 1 নং এবং 2 নং সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখান থেকে এই যে r ইকুয়াল টু n/2 পাই m আর এখানে আমরা পাই r ইকুয়াল টু এখানে এই যে r এর মানটা rটা তো এখানে রয়ে গেল, তাহলে এখানে mb আমাদের আসবে এখানে mb। তাহলে আমরা 1 নং এবং 2 নং সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে লিখব এখানে সুতরাং 1 নং ও 2 নং সমীকরণ পাই। তাহলে এখানে আমরা দেখব যে nh/2 পাই mb ইকুয়াল টু, আর এদিকে আসবে n স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার mz স্কোয়ার। বা আমরা এখান থেকে যদি এখানে b এর মানটা যদি বের করে ফেলি, তাহলে এখানে পাই, এখানে 2, এখানে একটা n কাটা যাবে আর একটা n এখানে থাকবে, h কাটা গিয়ে এখানে থাকবে। সুতরাং এখানে b ইকুয়াল টু কি বের হবে, যে b এর মানটা আসবে এখান থেকে যে b ইকুয়াল টু, একসাথে যদি আমরা করে ফেলি, তাহলে আসবে এখানে যে 2 পাই z স্কোয়ার বাই nh। তাহলে এটাই ছিল আমাদের আজকের যে কোনো কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের গতিবেগের রাশিমালা। এই সমীকরণে আমরা যদি পাই, যেটা হলো পারমাণবিক সংখ্যা, ই হলো ইলেকট্রনের চার্জ, n হলো কোন কক্ষপথে ইলেকট্রন আবর্তন করছে সেই কক্ষপথের সংখ্যা। যদি প্রথম কক্ষপথে ইলেকট্রন আবর্তন করে, তাহলে এখানে n ইকুয়াল টু 1, দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আবর্তন করলে এখানে n ইকুয়াল টু 2 হবে, আর h হলো ফ্ল্যাঙ্কের ধ্রুবক। এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা সহজেই এই সমীকরণ ব্যবহার করে যে কোনো কক্ষপথের ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করতে